ইরান কি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাঙ্কার জব্দ করেছে? ক্যারিবিয়ানে শক্তি প্রদর্শন করছেন ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেই সময়েই বৈশ্বিক তেলের রুটে আঘাত হেনেছে ইরান। তেল নিষেধাজ্ঞা, নৌশক্তি। ইরান কেন আবার তেল ট্যাঙ্কার আটক করল? এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় খেলা? পারস্য উপসাগরে ইরান একটি তেলবাহী জাহাজ আটক করেছে। ইরানের দাবি, এই জাহাজে ছিল 40 লাখ লিটার অবৈধ জ্বালানি, যা চোরাই পথে দেশের বাইরে নেওয়া হচ্ছিল। এই ঘটনাটি শুনতে সাধারণ মনে হলেও বাস্তবে এটি বিশ্ব রাজনীতির একটি বড় সংকেত। ঠিক কি ঘটেছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানায়, জাহাজটি ইরানের জলসীমা ছাড়ার সময় তারা অভিযান চালায়। জাহাজে ছিল 16 জন বিদেশি ক্রু। সবাইকে আটক করা হয়েছে। জ্বালানি ইরানের ভেতর থেকেই সংগ্রহ করা হয়েছিল। জাহাজটির নাম বা মালিকানা সরকারিভাবে জানানো হয়নি। ইরানি নৌবাহিনীর কমান্ডার জেনারেল আব্বাস গোলাম শাহী নিশ্চিত করেন, অভিযানের সময় জাহাজটি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে নেওয়া হয়। ইরান কেন এত কড়া ব্যবস্থা নিচ্ছে? এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো জ্বালানির দাম। ইরানে তেলের দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি। ফলে বাইরে পাচার করলে বিশাল লাভ। গড়ে উঠেছে শক্তিশালী চোরাচালান নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ভাঙাই এখন ইরানের লক্ষ্য। আর এই কাজটা ইরান করছে নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল, বিশাল পরিমাণ তরল প্রাকৃতিক গ্যাস। এই পথের ওপর ইরানের ভৌগোলিক নিয়ন্ত্রণ আছে, আর এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। এখানে ইরান যা করে তা সরাসরি বিশ্ববাজারে প্রভাব ফেলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একই সময়ে যুক্তরাষ্ট্র তেল ট্যাঙ্কার আটক করছে। তবে অন্য প্রান্তে মার্কিন কোস্টগার্ড সম্প্রতি বেলা 1 নামের একটি সুপার ট্যাঙ্কার আটক করে ভেনেজুয়েলার উপকূলের কাছে। মার্কিন দাবি, জাহাজটি আগে ইরান ও ভেনেজুয়েলার তেল বহন করেছিল, নিষেধাজ্ঞা ভেঙেছে, প্রথমে থামতে অস্বীকার করেছিল। এই মাসে এটি নিয়ে 3টি জাহাজ আটক করলেও যুক্তরাষ্ট্র। এখানে দ্বিমুখী মানদণ্ডের প্রশ্ন। যুক্তরাষ্ট্র যখন জাহাজ আটক করে তারা বলে আইন প্রয়োগ, ইরান যখন জাহাজ আটক করে তখন তারা বলে উস্কানি। এই দ্বিমুখী আচরণ নিয়ে প্রশ্ন তুলছে ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া, চীন। ইরানের সংসদের 150 জনের বেশি এমপি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্র সমুদ্রপথে রাষ্ট্রীয় জলদস্যুতা করছে। তাহলে বড় ছবি কি? এই ঘটনা শুধু তেল চুরির নয়, এটি হলো নিষেধাজ্ঞা বনাম সার্বভৌমত্ব, শক্তি বনাম আইন। সমুদ্রকে নিয়ন্ত্রণ করবে এই লড়াই। আর এই লড়াইয়ে ইরান দেখিয়ে দিচ্ছে তাদের নৌ শক্তি আছে, তাদের গোয়েন্দা নজরদারি আছে, সবচেয়ে বড় কথা তাদের ইচ্ছা শক্তি আছে। ইরান আর শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছে না, ইরান এখন নিজের শর্তে ভেঙে দেব ভয়, ছুঁড়ে ফেলব শৃঙ্খল। যে শক্তি আমাকে দাবিয়ে রাখতে চায় তার চোখের দিকেই তাকিয়ে আমি দাঁড়াবো। এই বিদ্রোহী চেতনার সাথেই আজ আবার ইরানের নাম ঘুরছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। কিন্তু এবার বিতর্ক ইউরেনিয়াম নিয়ে নয়, প্লুটোনিয়াম নিয়েও নয়, বরং এমন এক প্রযুক্তির কথা বলা হচ্ছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে আয়ত্ত করতে পারেনি। পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের বিস্ফোরক দাবি। ইসরায়েলি গণমাধ্যমে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ইয়েদিওত আহরোনট। তাদের দাবি, ইরান নাকি পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করেছে। এটি যদি সত্যি হয় তাহলে বিষয়টি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনালেও গুরুত্ব অসীম। কারণ পিওর ফিউশন অস্ত্র এমন এক প্রযুক্তি, এতে ইউরেনিয়াম লাগে না, প্লুটোনিয়াম লাগে না, তেজস্ক্রিয় বিকিরণ প্রায় নেই, পারমাণবিক বজ্রও নেই। ইসরায়েলি বিশ্লেষকরা একে বলছেন চতুর্থ প্রজন্মের পারমাণবিক অস্ত্র। কিন্তু এখানেই প্রশ্ন, যে প্রযুক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনও এখনও বানাতে পারেনি, ইরান কেন সেই পথে হাঁটবে? ইসরায়েল কি মনে করছে? ইসরায়েলি বিশ্লেষকদের মতে এর পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। 1, ইরান হয়তো ইচ্ছাকৃতভাবে এমন একটি অসম্ভব পথে গবেষণার কথা ছড়িয়েছে যাতে আসল কর্মসূচি ধোঁয়াশায় থাকে। 2, পিওর ফিউশন অস্ত্র আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির আওতায় পড়ে না, অর্থাৎ এটি হলে নিষেধাজ্ঞা এড়ানোর নতুন পথ খুলে যায়। 3, ইরান হয়তো সরাসরি অস্ত্র বানানোর জন্য নয়, বরং অত্যন্ত জটিল পারমাণবিক বিজ্ঞানে দক্ষতা অর্জনের জন্যই এই গবেষণা করেছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রস্তুতি। যুক্তরাষ্ট্র কি জানে? ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সাল থেকেই মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা তথ্য পাচ্ছিল যে ইরান একাধিক পারমাণবিক অস্ত্রের পথ নিয়ে ভাবছে। একদিকে ছিল অপেক্ষাকৃত সহজ পথ, একটি প্রাথমিক ফিশন বোমা। অন্যদিকে ছিল উচ্চাকাঙ্ক্ষী কিন্তু প্রায় অসম্ভব ফিউশন পথ। গোয়েন্দাদের মতে ফিউশন গবেষণা ছিল স্বপ্নের মতো, কিন্তু ফিশন বোমা বাস্তবসম্মত।
ইরানের আত্মবিশ্বাসী বার্তা। এইসব জল্পনার মধ্যেই ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র কামাল ওয়ান্দি এক বিস্ফোরক বক্তব্য দেন। তিনি বলেন, ইরান চাইলে খুব অল্প সময়েই একটি পারমাণবিক অস্ত্র বানাতে পারে। তার যুক্তি সহজ, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালানো অনেক কঠিন, কারণ সেখানে নিয়ন্ত্রণ, নিরাপত্তা আর ধারাবাহিক প্রতিক্রিয়া দরকার। কিন্তু একটি বোমা, ওটা মুহূর্তেই বিস্ফোরিত হয়। ওয়ান্দির দাবি, ইরান এখন পারমাণবিক বিজ্ঞানের ক্ষমতার প্রান্তে পৌঁছে গেছে, আর শেখার মতো কিছু বাকি নেই। যুদ্ধ, হামলা আর সীমিত নজরদারি। এই বছরের জুনে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। তার আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল প্রায় অস্ত্রমানের কাছাকাছি। ইরানের দাবি, এটা অস্ত্রের জন্য নয়। পশ্চিমাদের দাবি, 20% বেশি সমৃদ্ধকরণের কোনো বেসামরিক প্রয়োজন নেই। এখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA আবার ইরানে ঢুকেছে, কিন্তু পুরোপুরি নয়। নাতানজ, ফোর্দো, ইস্পাহানের মতো জায়গায় প্রবেশ সীমিত। IAEA প্রধান রাফায়েল গ্রোসি বলছেন, এই নজরদারি গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়। কিন্তু ইরানের যুক্তি ভিন্ন। ওয়ান্দি বলছেন, যুদ্ধের পর একই নিয়মে পরিদর্শন মানে জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলা। ইরানের ক্ষেপণাস্ত্র মহড়া। ইসরায়েলে কেন এত আতঙ্ক? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অনেক সময় সবচেয়ে বড় সংকেত আসে শব্দহীন প্রস্তুতি থেকে। ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে ইরানে। ইরান একসঙ্গে দেশের একাধিক শহরে বড় পরিসরের ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। তেহরান, ইস্পাহান, মাশহাদ, খোরামাবাদ, মাহাবাদ এই শহরগুলোতে একযোগে হয়েছে এই সামরিক অনুশীলন। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলে। কেন এই মহড়া গুরুত্বপূর্ণ? এই মহড়ার সময়টা খুবই সংবেদনশীল। এর ঠিক একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, ইসরায়েল মনে করছে ইরান হয়তো সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইরান কি বলছে? ইরানের অবস্থান কি? ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরিষ্কারভাবে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয় নয়। তার ভাষায়, এই কর্মসূচির একমাত্র উদ্দেশ্য হল ইরানের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সম্ভাব্য আগ্রাসন ঠেকানো। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমনভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুরা হামলার চিন্তাই না করে। এ কারণে এই কর্মসূচি কোনো আলোচনার টেবিলে তোলা হবে না। ইরান আরও দাবি করছে, পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় ছড়াচ্ছে। কিন্তু তেহরান তাদের কাজ চালিয়ে যাবে নীরবে কিন্তু দৃঢ়ভাবে। ইসরায়েল কেন এত উদ্বিগ্ন? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র মহড়া শুধু অনুশীলন নাও হতে পারে। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির সরাসরি ফোন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই মহড়ার আড়ালে ইরান হয়তো হঠাৎ হামলার প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ মহড়া হতে পারে ছদ্মবেশ। যুক্তরাষ্ট্রকে কেন সতর্ক করছে ইসরায়েল? ইসরায়েলি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় দ্রুত পুনর্গঠিত হচ্ছে। এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের বড় ক্ষতি হয়েছিল। ইসরায়েলের দাবি অনুযায়ী, যুদ্ধের আগে ইরানের কাছে ছিল প্রায় 3000 ক্ষেপণাস্ত্র, এখন আছে প্রায় 1500। লঞ্চার ছিল 400, এখন আছে 200। কিন্তু ইসরায়েলের ভয় এখানেই শেষ নয়। নতুন আতঙ্ক, উন্নত প্রযুক্তির গুজব। ইসরায়েলি গণমাধ্যমে এমন দাবিও উঠেছে, ইরান নাকি পিওর ফিউশন পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণা করছে, যে প্রযুক্তি এখনও পৃথিবীর কোনো দেশই পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। ইরান অবশ্য এসব দাবি সরাসরি অস্বীকার করেছে। পশ্চিমা গোয়েন্দারা কি দেখছে? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরানের IRGC অ্যারোস্পেস ফোর্সের ভেতরে অস্বাভাবিক তৎপরতা দেখা যাচ্ছে। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন ইউনিট, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল সিগন্যাল, সবকিছুর মধ্যেই সমন্বিত নড়াচড়া ধরা পড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, নতুন যুদ্ধের আলোচনা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার মতে, পশ্চিমা শক্তিগুলো মিডিয়া ব্যবহার করে ভয় তৈরি করতে চাইছে, কিন্তু এই কৌশল সফল হবে না। নীরবতার বুক চিরে হঠাৎ ঝলক, একটি ক্ষেপণাস্ত্র আর তার পেছনে দাঁড়িয়ে এক রাষ্ট্রের অহংকার। এই গল্প যুদ্ধের শক্তির, এই গল্প ইরানের। 2025 সালের জুন, মাত্র 12 দিনের জন্য, কিন্তু ইতিহাসের পাতায় দীর্ঘ ছায়া ফেলে দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ঘটে গেল এক তীব্র সংঘর্ষ। আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র,
প্রতিরক্ষা ব্যবস্থার আলোয় রাত রঙিন আর মাটিতে জ্বলতে থাকা লক্ষ্যবস্তু। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রশ্ন থামেনি। ইরানের দাবি, এই যুদ্ধের সময় তাদের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের শীর্ষ সামরিক গোয়েন্দা সদর দপ্তরে। শুধু আঘাত নয়, জানালার ভেতর দিয়ে ঢুকে পড়েছে সেই ক্ষেপণাস্ত্র। কথাটা শুনতে অবিশ্বাস্য লাগতেই পারে, কিন্তু ইরান বলছে এ ছিল পরিকল্পিত, নিখুঁত এবং স্পষ্ট বার্তা বহনকারী হামলা। তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, প্রতীকী কিছু নয়। আমরা জানতাম কোথায় আঘাত করতে হবে। তার বক্তব্যে আত্মবিশ্বাস। তিনি তুলনা টানেন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে। একটি থার্ড ইন্টারসেপ্টরের দাম যেখানে কোটি কোটি ডলার, সেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র নাকি সেই প্রতিরক্ষা ভেদ করেই লক্ষ্য ভেদ করেছে কম খরচে, বেশি কার্যকারিতায়। এখানেই শেষ নয়, যুদ্ধ শুধু আকাশে হয়নি, হয়েছে ছায়ার ভেতরেও। ইরান দাবি করছে যুদ্ধের আগেও যুদ্ধ চলাকালীন তারা একটি বিশাল গুপ্তচর নেটওয়ার্ক ভেঙে দিয়েছে। প্রায় 2000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে শত্রু গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগ। বছরের পর বছর ধরে অর্থ আর প্রশিক্ষণে গড়ে ওঠা এই নেটওয়ার্ক নাকি একে একে ধ্বংস করা হয়েছে। 12 দিনের এই যুদ্ধে ইসরায়েল আঘাত হানে ইরানের পারমাণবিক স্থাপনায়। নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পরে যুক্তরাষ্ট্র যোগ দেয় হামলায়, বোমারু বিমান দিয়ে আঘাত করে গুরুত্বপূর্ণ স্থাপনায়। ইরান স্বীকার করে এটি ছিল 1980-এর ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় কমান্ড পর্যায়ের ক্ষতি। কিন্তু তবুও ইরানের বক্তব্য একটাই, তারা নিজেদের পুরো শক্তি ব্যবহারই করেনি। ইরানি জেনারেলের সতর্কবার্তা স্পষ্ট, নৌবাহিনী, স্থলবাহিনী, আধা সামরিক শক্তির বড় অংশ যুদ্ধেই নামেনি। কৌশলগত ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এখনও অক্ষত, মানে জুনে বিশ্ব যা দেখেছে সেটাই ইরানের সর্বোচ্চ শক্তি নয়। যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের ভেতরে শুরু হয় কঠোর অভিযান। সন্দেহভাজন মোসাদ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেপ্তার, বিচার, এমনকি মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করছে, বলছে এই অভিযোগগুলো ভিন্ন মত দমনের হাতিয়ার। কিন্তু ইরানের নেতৃত্ব বলছে যুদ্ধের ধরন বদলেছে, এখন লড়াই মানসিক, তথ্যের, মিডিয়ার। এই প্রেক্ষাপটেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেরই ঘোষণা, এই 12 দিনের যুদ্ধে ইরানি জাতি আমেরিকা ও ইসরায়েল দুই দেশকে পরাজিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেখিয়েছে ইস্পাহানে ভূপাতিত একটি ইসরায়েলি হার্মেস ড্রোনের ফুটেজ। মাঝ আকাশেই ধ্বংস। ইসরায়েল স্বীকার করেছে ড্রোনে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, যদিও তারা বলেছে সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি নেই। সব মিলিয়ে এই যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা বয়ানের যুদ্ধ, সাহসের যুদ্ধ। আর সেই বয়ানে ইরান নিজেকে দেখাতে চাইছে এমন এক নায়ক হিসেবে যে আঘাত সহ্য করতে জানে, পাল্টা আঘাত দিতে জানে, আর প্রয়োজন হলে এখনও অনেক কিছু দেখানোর ক্ষমতা রাখে। ইরান হুমকি বাস্তব নাকি ইসরায়েলের বয়ান? ইরান কি সত্যিই ইসরায়েলের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি ভয় দেখানোর গল্প যার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে পাশে টানা? এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এক্সিওস ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়াকে তারা সম্ভাব্য হামলার আড়াল হিসেবে দেখছেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা একই প্রতিবেদনে বলেছেন তাদের কাছে ইরানের আসন্ন কোনো হামলার প্রমাণ নেই। তাহলে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা বলছে সেটা কি গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে? কেন ইসরায়েল এত সতর্ক? ইসরায়েলি সূত্রগুলো স্বীকার করেছে ইরানের হামলার সম্ভাবনা 50% কম, তবুও তারা ঝুঁকি নিতে রাজি নয়। এর পেছনে বড় কারণ হলো 2023 সালের 7 অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাডে ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি। সেই ঘটনার পর থেকে ইসরায়েলের সামরিক নেতৃত্বের ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনেক কমে গেছে। পর্দার আড়ালে কি ঘটছে? ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন ইরানের সম্ভাব্য আকস্মিক হামলা ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেন ঘনিষ্ঠভাবে সমন্বয় করে। ইসরায়েলি মিডিয়া জানাচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মাসের শেষ দিকে মায়ামিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার অপশন তুলতে চান। ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানকে আক্রমণকারী হিসেবে উপস্থাপন করতে চাইছে। কিন্তু ইরানের দিক থেকে কি বলা হচ্ছে? ইরানের বক্তব্য একেবারে ভিন্ন। তাদের মতে এই মহড়া ও প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক।
কারণ জুনে হওয়া 12 দিনের যুদ্ধে ইসরায়েলি একাধিকবার ইরানে হামলা চালিয়েছে। ইরান বলছে যে দেশ নিয়মিত হামলার শিকার হয় সে দেশ যদি প্রস্তুতি নেয় তাকে কি আগ্রাসন বলা যায়? ইসরায়েল যেসব মহড়াকে হুমকি বলছে, ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট দাবি করেছে ইরান বিভিন্ন সামরিক মহড়া চালিয়ে ইসরায়েলকে টার্গেট করবে। কিন্তু বাস্তবে কি? ইকতেদার নৌ ও ক্ষেপণাস্ত্র মহড়া। আইআরজিসি নৌবাহিনী ওমান উপসাগরে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন মহড়া চালায়। এই মহড়ায় মূল বিষয় ছিল দ্বিতীয় ধাপের প্রতিশোধ, অর্থাৎ উপকূলীয় ঘাঁটি ধ্বংস হলেও ভূখণ্ডের ভেতর থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা। এটা আক্রমণ নয়, এটা প্রতিরোধ কৌশল। সাহান 2025 মহড়া। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের কাউন্টার টেররিজম মহড়া, লক্ষ্য সন্ত্রাসবাদ মোকাবিলা। কিন্তু ইসরায়েলি মিডিয়া এটাকেও ইসরায়েল বিরোধী প্রস্তুতি হিসেবে তুলে ধরে। বেসামরিক সুরক্ষা মহড়া। সারা দেশে সতর্কতা ব্যবস্থা, জরুরি বার্তা পাঠানোর অনুশীলন। অথচ ইসরায়েল নিজে কি করছে? জুন যুদ্ধের পর থেকে ইসরায়েল চালিয়েছে একের পর এক বড় সামরিক মহড়া, স্থল, আকাশ ও নৌবাহিনী নিয়ে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়া, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি পরীক্ষা, সীমান্ত পেরিয়ে আক্রমণের অনুশীলন। একই সঙ্গে লেবানন ও সিরিয়ায় নতুন এলাকা দখল ও ধারাবাহিক হামলা। এগুলো কি প্রতিরক্ষা? সবচেয়ে বড় বিপদ কোথায়? সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব। এক পক্ষ ভাববে অন্য পক্ষ হামলা করতে যাচ্ছে, আর সেই ভেবেই আগে আঘাত হানবে। ইরানকে একমাত্র আগ্রাসী হিসেবে দেখানো এই ভুল হিসেবের পথ আরও সহজ করে দেয়। শেষ প্রশ্ন তাই একটাই, ইরান কি সত্যিই যুদ্ধ চায়, নাকি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে পুরো অঞ্চলকে?